অনুভবে তুমি সিজন 2 লেখনীতে লিজামনি পর্ব 39 পরের দিন একটা মিষ্টি সকালের আগমন ঘটে। সকালের মিষ্টি রোদ এসে মুখে আছড়ে পড়ছে। স্নিগ্ধ বাতাস জানান দিচ্ছে এক নতুন দিনের সূচনা। ইয়ানা মাত্র শাওয়ার নিয়ে বেলকনিতে এসেছে। রাতের স্বপ্নটা তাকে বড্ড ভাবাচ্ছে। শাওয়ার নিয়ে আসা সত্ত্বে ও ভয়ে পুরো শরীরে ঘাম ঝরছে। কি এক সাংঘাতিক স্বপ্ন ছিল এইটা। ইয়ানার প্রচুর কান্না পাচ্ছে। কেন পাচ্ছে তার জানা নেই। শুধু মনে হচ্ছে ভিতরে এক প্রকার যুদ্ধ চলছে। অগ্নির গুলিবিদ্ধ বুকটার কথা মনে পড়তেই ভিতরটা ধুমড়ে মুচড়ে ভেঙে আসতে চাইছে। ইয়ানা ঠোঁট চেপে কান্না আটকাতে চায়। কিন্তু এরপর ও চোখ গড়িয়ে পানির বন্যা হতে থাকে। বারবার চোখের পানি নিবারণ করছে আর নাক টানছে। কেন কান্না করছে ও? কার জন্য কান্না করছে? ওই হৃদয়হীন লোকটার জন্য। কি যায় উনার কাছে আমার কান্না, কষ্ট? উনি তো বুঝে ও বুঝেন না। উনার আঘাত দেখলে আমার সহ্য হয় না। এক অনিশ্চিত ভবিষ্যতের সাথে যুক্ত হয়ে আছেন উনি। ইয়ানা কিছুক্ষণ মন খুলে কাঁদে। সামান্য হেঁচকি উঠে গেলে চোখ মুখ খিচে কান্না নিবারণ করার চেষ্টা করে। কিছুক্ষণ জিম মেরে দাঁড়িয়ে থাকে রেলিং এ ধরে। কিছুটা শান্ত হয়ে নাক মুখ মুছে রুমের ভিতরে যায়। রুমে প্রবেশ করতেই বিছানার দিকে তার নজর যায়। অগ্নি একটা কোলবালিশ আঁকড়ে ধরে এক কাত হয়ে শুয়ে আছে। ঘাড় আর কপাল ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো হয়ে অগুছানোভাবে লেপ্টে আছে। ইয়ানা ধীর পায়ে অগ্নির কাছে গিয়ে দাঁড়ায়। চোখ যায় পিঠে, ঘাড়ে, গলায়। যেখানো ড্রাগন আর ও বিভিন্ন ট্যাটু করা। ইয়ানা এইসব দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। মাঝে মাঝে অগ্নির পিঠে আর গলায় ড্রাগনের ট্যাটু দেখলে ভয় পেয়ে যায়। হঠাৎ তাকালে কেমন জীবন্ত লাগে। ফর্সা পিঠে ছোট ছোট কত ক্ষতের দাগ। ইয়ানা বিছানায় বসে অগ্নির পিঠের ক্ষত জায়গাগুলোতে স্পর্শ করে। সামনে লেপ্টে থাকা চুলগুলো ঠিক করে দেয়। অগ্নির মুখটা কি মায়াবী লাগছে। হালকা গোলাপি ঠোসগুলো বড্ড কাছে টানছে। কি বাচ্চামো লাগছে চেহারাটা। অথচ এই মায়াবী চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মুখোশ। যার চোখে মুখে কোনো মায়া নেই। পিশাচের মতো মানুষ খুন করে। পৃথিবীর বেশিরভাগ বাজে কাজের সাথে যুক্ত। যার আতঙ্কে থরপথর করে কাঁপে। সেই ব্যক্তিটি কিভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার সাথে আমার বসবাস। সেই ভয়ানক লোকটার সাথে এক বিছানায় থাকি। তার স্পর্শে বারবার হারিয়ে যায়। আচ্ছা, আমার কি সবার মতো ভয় করে না? করে তো অবশ্য হয়। অজানা এক ভয় হয়। উনাকে ঘৃণা করার ভয়, অজানা এক ভবিষ্যতের ভয়, যদি উনার কিছু হয়ে যায় সেই ভয়, যদি কোনোদিন আমার ধৈর্যের সীমা হারিয়ে ভুল কিছু করে ফেলি সেই ভয়, আপনাকে হারানোর ভয়। আপনার রাগটাকেও প্রচুর ভয় হয়। অথচ অধিকার দেখিয়ে চোখে চোখ রেখে কথা বলি। অগ্নির মুখটার দিকে তাকিয়ে ইয়ানা নিচে ঠোঁট কামড়িয়ে হালকা হাসে। অগ্নির বুকের গুলিবিদ্ধ জায়গাটায় ইয়ানা ঝুঁকে সামান্য ঠোঁট ছুঁয়ে দেয়। এরপর দুই গালে আলতো চুমু খেয়ে সোজা হয়ে বসে। অগ্নির দিকে তাকিয়ে তার কানের কাছে গিয়ে হিসিয়ে বলে, জানেন কতটা মায়াবী লাগছে আপনাকে। খারাপ মানুষের চেহারায় আলাদা এক মায়া থাকে, সেটা লোকের মুখে শুনতাম। আর সেই কথার সত্যতা হিসেবে আমি আপনাকে দেখি। কেন কাঁদান আমাকে এত? আপনার মনে হয় আপনাকে আঘাত দিয়ে কথা বললে আমার ভালো লাগে? খুব কষ্ট হয় আপনাকে কিছু বললে? খুব করে কাঁদি। এমনকি বদ্ধ রুমে চিৎকার করে কাঁদি। কেন কান্না করি জানেন? আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। আমাদের সংসারটা তো সুন্দর করেই সাজিয়েছিলাম। হঠাৎ করে এক ঝড় এসে সব ধ্বংস করে দিল। আমাদের কি আর কখনো একটা সুন্দর একটা সংসার হবে না আমি চৌধুরী? আমি তো খুব সাধারণ ঘরের একটা মেয়ে, যার কাছে 1000 টাকাও অনেক। আমার মতো এমন সাধারণ মেয়েকে আপনার মতো মিলিয়ন, ট্রিলিয়ন ডলারের মালিক কেন বিয়ে করল? যার কোটি টাকার ব্রোড্যান্ড না হলে সে জামা ছুঁয়েও দেখে না। সে বিয়ে করেছে আমাকে। কথাটা আমাকে আজও বড্ড ভাবায়। অগ্নিকে ঘুমাতে দেখে ইয়ানা শ্বাস ছাড়ে। ক্ষত জায়গাতে স্পর্শ করে বলে, আপনার ঠোঁটে একটু চুমু খায়। আমাকে সেই জায়গাটা খুব টানছে। খবরদার ঘুম থেকে উঠবেন না। ইয়ানা মুখ এগিয়ে নেয় অগ্নির ঠোঁটের কাছে। চুমু খাওয়ার আগেই সে কারোর বাহুর নিচে পড়ে যায়। এমন আক্রমণে ইয়ানা হতভম্ব হয়ে পড়ে। এখন ও চোখ মুখ খিচে রয়েছে। পিটপিট করে চোখ খুলে দেখে অগ্নি তার উপরে আর সে নিচে। তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ইয়ানা সামান্য ঢোক গিলে।
এতক্ষণ যে বকবক করল সব শুনে ফেলল নাকি? ইয়ানা উঠে আসতে চায় অগ্নির নিচ থেকে। কিন্তু অগ্নি ইয়ানার হাত দুটো নিয়ে মাথার দিকে শক্ত করে চেপে ধরে এক হাতে। আর অন্য হাতে ইয়ানার মুখে আছড়ে পড়া চুলকিয়েগুলো সরিয়ে গম্ভীর হয়ে বলে, পানি ঠান্ডা বেশি? শাওয়ার নিতে পারছ না? অগ্নির এমন কথায় ইয়ানা কিছুটা টাস্কি খেয়ে তাকায়। কথাটা বুঝতে না পেরে কপাল কুঁচকে বলে, মানে? অগ্নি ইয়ানার সাথে ও ঘনিষ্ঠ হয়ে বলে, ঠান্ডা পানি তাই শাওয়ার নিতে পারছ না? তাই এসেছ আমাকে সিডিউস করে উত্তেজিত করতে, যাতে আমি ফরজ শাওয়ারের ব্যবস্থা করে দিতে পারি, তাই তো? ইয়ানা হাঁসফাঁস করে বলে, বাজে কথা বন্ধ করুন। এরকম কিছুই নয়। আমি আপনার আঘাতগুলো স্পর্শ করছিলাম। অগ্নি ভ্রু নাচিয়ে বলে, আর আমার কানে ফিসফিস করে এতগুলো কথা কে বলেছে? কার এত বড় সাহস হয়েছে অগ্নি চৌধুরীর রুমে ঢুকার? আর কে যেন এখন ওই আমার ঠোঁটের ভার্জিনিটি কেড়ে নিতে যাচ্ছিল? ইয়ানা লজ্জা আর বিরক্তিতে আড়ষ্ট হয়ে যায়। কে বলেছিল এই লোককে গিয়ে চুমু খেতে? 1 মিনিট ও ছাড়বে না কথা শুনানো থেকে। ইয়ানা শ্বাস ছেড়ে বলে, আপনি তার মানে ঘুমের অভিনয় করেছিলেন? অগ্নি, ঘুমিয়েছি কখন যে অভিনয় করে থাকব? চোখ বন্ধ থাকলে ও চেতনা ছিল আমার ম্যাডাম। ইয়ানা, পাক্কা অভিনেতা আপনি। সব দিক দিয়েই পারদর্শী। আপনার তো অভিনেতা হওয়ার দরকার ছিল মুভির। মাফিয়া জগৎ এর লিডার হতে কে বলেছিল? অগ্নি, কারণ আমি এক নারীতে আসক্ত। আর সে ছাড়া বাকি সবাই আমার শাশুড়ি সমতুল্য। শাশুড়ি সমতুল্য পরনারীর সাথে অভিনয় করতে যাব কোন দুঃখে? ইয়ানা চট করে অগ্নির দিকে তাকিয়ে বলে, নাউজুবিল্লাহ। এই আপনি শাশুড়ি সমতুল্য বললেন কেন? আমার আব্বু একটাই বিয়ে করেছে। আর সে আমার আম্মু সেলিনা হোসেন। ইয়ানার কথায় অগ্নি চাপা হাসে। বুঝালো কি আর বুঝল কি এই মেয়ে? ইয়ানা, তবে আপনার অভিনয় সব থেকে সেরা। আমার সাথে কিভাবে নিখুঁত অভিনয়টাই না করলেন? সব আমার চোখের সামনে ছিল অথচ আমি দেখেও দেখিনি। আপনার অভিনয় পর্দায় আনেন, দেখবেন সবাই কিভাবে প্রশংসা করে। অগ্নি ঠিক বুঝতে পারছে ইয়ানা তাকে পিঞ্চ মেরে কথা বলছে। অগ্নি হাসকি সুরে বলে, সবাই যদি বাগানের মালিক হয় তাহলে সেই বাগানের মালিক হবে কে? আমি অভিনয় নয় বাস্তব করতে ভালোবাসি। অভিনয়ে ফেক রক্ত যেটা শরীরকে তৃপ্ত করে না, আর হাতে ছোঁয়া রক্তে এক পৈশাচিক আনন্দে দেয়। ইয়ানা অগ্নির কথায় অজান্তেই মুখ বাঁকায়। রক্ত বলে পৈশাচিক আনন্দ দেয়। আর এইদিকে মুরগির রক্ত দেখলেই আমার মাথা ঘুরতে থাকে। কার সাথে থাকছি আমি? একই মুদ্রার এপিঠ ওপিঠ। ইয়ানা, এইভাবে চেপে ধরে রাখবে না আমাকে? উঠতে দিবেন না? অগ্নি ঠেট কামড়ে বলে, তুমি সুস্থ থাকলে তো রুমে 1 সপ্তাহের লকডাউন দিতাম। আপাতত চুমুটা খেয়ে নেয়। ইয়ানা সাবধান সুরে বলে, একদম না। চুমু খেতে গিয়েও আপনি নিজের মধ্যে থাকেন না। অগ্নি ইয়ানার সাথে ঘনিষ্ঠ হয়ে বলে, সেটা আমার কাছে আসার আগে মাথায় রাখা উচিত ছিল। ইয়ানা, আমি কখন আর বলতে পারেনি। অগ্নি ইয়ানার ঠোঁট চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে। ইয়ানা ছুটার জন্য অস্থির হয়ে গিয়েছে। অগ্নির এক হাত ইয়ানার উন্মুক্ত কোমর চেপে ধরে। সেখানে হাতের অবাধ্য বিচরণ। অন্য হাত ইয়ানার 2 হাত একত্রে চেপে ধরেছে মাথার দিকে। ইয়ানা ছুটার চেষ্টা করে কিন্তু পারে না। জিম করা এই সুঠামদেহির সাথে শক্তি দেখানো বোকামি ছাড়া আর কিছুই নয়। মুহূর্ত যায়, সেকেন্ড যায়, মিনিট যায়, ছেড়ে ছেড়ে 15 মিনিট পর ইয়ানার ঠোঁটে শক্ত করে এক কামড় বসায়। ইয়ানা আর্তনাদ করে উঠলে কামড় দেওয়া জায়গায় আলতো চুমু খেয়ে ছেড়ে দেয়। ইয়ানা নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। হাঁপিয়ে উঠেছে। আর কিছুক্ষণ থাকলে পরপরের টিকিট হাতে চলে আসত। অগ্নি উঠে আসে ইয়ানার উপর থেকে। বিছানা থেকে নেমে তবদা লেগে থাকা ইয়ানার দিকে তাকিয়ে গম্ভীর হেসে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের দরজা লাগানোর শব্দ শুনে ইয়ানার হুঁশ ফিরে আসে। ইয়ানা উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। এরপর মোবাইলের স্ক্রিনে নিজের অসহায় ঠোঁট আর গলা দেখে নেয়। ঠোঁটে রক্ত না আসলো, লাস্টে কামড় দেওয়া জায়গাটা লাল হয়ে ফুলে উঠছে। ইয়ানা বিছানা থেকে নামে। ফুলে উঠার আগেই উনার জন্য খাবার নিয়ে আসি। পরে এইসব দেখলে লজ্জার জিনিস। ইয়ানা সিঁড়ি দিয়ে নিচে নেমে সোজা কিচেন রুমে যায়। লিভিং রুমে সাজিদ চৌধুরী আর শিখা চৌধুরী বসে চা খাচ্ছেন। তাদের পরিপাটি দেখে মনে হচ্ছে তারা কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। ইয়ানা লিভিং রুমে গিয়ে তাদেরকে সালাম দিয়ে গুড মর্নিং জানায়।
সাজিদ চৌধুরীর কাছে ইয়ানাকে খুব ভালো লাগে। আজকাল উশৃঙ্খল মেয়েদের থেকে আলাদা। নম্র ভদ্র বড়দের সম্মান করতে জানে। ইয়ানা টেবিল থেকে খাবার নিয়ে থালায়। দাদুমনি গিয়েছেন সিলেট উনার বোনের ছেলের বাসায়। অরিপ তারা দিতে চায়নি, এক প্রকার জোর করে গিয়েছে। বলেছে কদিন থেকে চলে আসবে। অথচ আজ 3 মাস হতে চল। দাদুমনিকে দেখার জন্য মনটা আনচান করছে। এর মধ্যে অরিদ আর আহিয়া নিচে নামে। আহিয়া টিভির রিমোট ধরতে যাবে, তার আগেই ছু মেরে অরিদ নিয়ে নেয়। আহিয়া হতভম্ব হয়ে তাকায় অরিদের দিকে। অরিদ টিভির চ্যানেল বদলিয়ে খেলা দেয়। আর আহিয়া মোটেও এইসব খেলা পছন্দ করে না। সে তো এখন গোপাল ভাঁড় অথবা অন্য কোনো কার্টুন দেখবে। আহিয়া অরিদের থেকে রিমোট নিতে চায়, কিন্তু তার আগেই অরিদ রিমোট সরিয়ে ফেলে। আহিয়া ফুঁসে উঠে বলে, ভাইয়া, এটা কিন্তু ঠিক না। আমি আগে এসেছিলাম। তুমি কেন রিমোট নিলে? আমি খেলা দেখব না। এইটা পাল্টিয়ে কার্টুন অথবা মুভি দাও। অরিদ টিভির দিকে তাকিয়ে বলে, না দেখলে উঠে যা। তোকে আটকিয়ে রেখেছে কে? আমাকে ডিস্টার্ব করবি না একদম। ডিস্টার্ব করলে বেলগাছে উল্টো ঝুলিয়ে রাখব। অরিদের কথায় আহিয়া ফুঁসে উঠে রিমোট নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে আহিয়ার পা গিয়ে ডিভানের এক পাশের শক্ত স্থানে লাগতে দেরি। আহিয়ার লিভিং রুম ফাটিয়ে চিৎকার দিতে দেরি হয়নি। আহিয়ার চিৎকারে আরিদ হতভম্ব হয়ে যায়। করেছি কি আমি এই লিলিপুটকে? আহিয়ার কান্নাতে সাজিদ চৌধুরী আর শিখা চৌধুরী সেদিকে তাকায়। শিখা চৌধুরী হতাশ হয়ে আহিয়ার কাছে আসে। ইয়ানা সিঁড়ি দিয়ে মাত্র উঠতে যাচ্ছিল, আহিয়ার কান্নাতে থমকে গিয়ে আবার ফিরে আসে তার কাছে। ইয়ানা আহিয়ার কাছে এসে অধৈর্য হয়ে বলে, কি হয়েছে আহিয়া? কান্না করছ কেন? আহিয়া হেঁচকি তুলে বলে, ছোট ভাইয়া ধাক্কা মেরেছে বুমনি। ফলে আমার পা গিয়ে শক্ত জায়গায় আঘাত পেয়েছে। আহিয়ার কথায় অরিদ চোখ বড় বড় করে তাকায়। কখন ও ধাক্কা দিয়েছে? শিখা চৌধুরী অরিদের দিকে চোখ লাল করে তাকায়। আরিদ মায়ের তাকানো দেখে বলে, না আম্মু, এমন কিছুই করিনি। সব মিথ্যে বলছে আহিয়া। ও রিমোট নিতে আসছিল, আমি দেইনি, তাই এই নাটক। শিখা চৌধুরী, রিমোট দে ওকে। শুধু শুধু মেয়েটাকে কান্না করাচ্ছিস। এখন তো তুই ভার্সিটিতে যাবি, রিমোট নিয়ে মারামারি লেগেছিস কেন? দে ওকে। অরিদ এক প্রকার বাধ্য হয়ে আহিয়ার হাতে রিমোটটা দেয়। আহিয়া অরিদের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বিশ্বজয়ের হাসি দেয়। অরিদ কটমট চোখে তাকিয়ে চলে যায় নিজের রুমে। ইয়ানা আহিয়াকে হাসতে দেখে মুচকি হাসি দেয়। এরা এইভাবে লেগে থাকে। ইয়ানা খাবারের প্লেটটা পুনরায় হাতে তুলে সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে যায়। ইয়ানা রুমে ঢুকে দেখে অগ্নি শার্ট জড়াচ্ছে গায়ে। ইয়ানা খাবারটা বেড সাইড টেবিলে রেখে বলে, খেয়ে নিন আগে। মেডিসিন লাগিয়েছিলেন সেই ক্ষত জায়গায়? অগ্নি, মেডিসিন লাগানোর প্রয়োজন নেই। ইয়ানা অগ্নির দিকে কিছুক্ষণ তাকিয়ে ফার্স্ট বক্স বের করে বলে, এই দিকে আসুন। অগ্নি মিরর থেকে চোখ সরিয়ে ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকায়। এরপর গম্ভীর হয়ে বলে, কাছে ডাকছ? ইয়ানা উল্টা পাল্টা কিছু ভাববেন না। এইদিকে আসুন। অগ্নি গম্ভীর হয়ে বলে, তুমি বললেই আমাকে আসতে হবে। ইয়ানা, হ্যাঁ। অগ্নি, কেন? ইয়ানা, অধিকার। অগ্নি ভ্রু নাচিয়ে ঠোঁট কামড়ে হাসে। এরপর এগিয়ে যায় ইয়ানার কাছে। বুকের কাছের বোতামগুলো খোলা। জিম করা উন্মুক্ত বুক দৃশ্যমান। অগ্নি ইয়ানার কাছে গিয়ে সামান্য ঝুঁকে। ইয়ানা কিছুটা সরে যায়। অগ্নি ইয়ানার মুখে হালকা ফু দিয়ে বলে, তুমি অধিকার দেখাও আর আমি আমার হক পালন করি। অগ্নির ইঙ্গিত করা বাক্যে ইয়ানা কিরমিরিয়ে বলে, সারাদিন এত হক কোথায় থাকে আপনার? অগ্নি, বউ যেহেতু আছে হক থাকবে, এইটাই স্বাভাবিক। ইয়ানা অসহায় হয়ে বলে, প্লিজ একটু বসুন। আপনার হক আপনি পরে পালন করিয়েন। আগে ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। অগ্নি আর কোনো কথা বলে না। ইয়ানার কাছ থেকে সরে এসে শার্টের বোতামগুলো লাগিয়ে ব্লেজার পরে নেয়। এরপর প্রয়োজনীয় প্রসাধনী শরীরে লাগিয়ে বিনা শব্দে বের হয়ে যায়। ইয়ানা হা হয়ে তাকিয়ে আছে। এত ঘাড়তারা মানুষ ও হয়। ভার্সিটির ক্যাম্পাস থেকে মীরা ক্লাসরুমে যাচ্ছিল। প্রচুর গরম পড়েছে ইদানিং। উত্তপ্ত রোদে চারপাশে ভ্যাপসা গরম। মীরা ঘেমে একাকার অবস্থা। শরীরের কামিজটা লেপটে গিয়েছে। গলায় পেঁচানো উড়না দিয়ে ঘাম মুছে ভিতরে যেতে নেয়।
এমন সময় একটা জুনিয়র মেয়ে এসে তার হাতে চিঠি ধরিয়ে বলে, আপু আপনাকে এই চিঠিটা দিয়েছে। সে নাকি আপনাকে পছন্দ করে তাই। মীরা সামান্য কপাল কুঁচকে বলে, কে দিয়েছে? মেয়েটা, ওই হোয়াইট কালার শার্ট পরা ছেলেটা। মীরা ছেলেটার দিকে তাকায়। ছেলেটা তার বন্ধুদের সাথে কথায় ব্যস্ত। মীরা সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে চিঠিটার দিকে তাকায়। চিঠিটা দেখেই মাথায় রক্ত টকবুগিয়ে উঠে। প্রিয়তমা, আমি তোমাকে ভালোবাসি। তোমার ফিগার দেখে প্রথম দিন আমার চোখ আটকে গিয়েছিল তোমার প্রতি। তোমার এই ঠোঁটটা আমার কাছে যা লাগে না, তোমাকে বলে বুঝাতে পারব না। ইচ্ছে করে সেই ঠোঁটগুলো খেয়ে ফেলি। মীরা আর পড়েনি। এমন কুরুচিপূর্ণ চিঠি পড়ার সাহস হয়নি আর। নিজের শরীরের বর্ণনা একটা ছেলের মুখে শুনে মাথা গরম হয়ে যায়। রেগে চিঠিটা হাতের মুঠোর মধ্যে নিয়ে পিষে ফেলে। এক মুহূর্ত দেরি না করে চলে যায় সেই ছেলের সামনে। ছেলেটা কোনো মেয়েকে সামনে আসতে দেখে সে সহ তার বন্ধুরাও তাকায়। মীরা চিঠিটা ছেলেটার মুখে ছুঁড়ে দিয়ে হিতাহিতজ্ঞান হারিয়ে কষিয়ে এক থাপ্পড় মারে। জাস্ট একটা থাপ্পড়ে স্তব্ধ হয়ে যায় পুরো ক্যাম্পাসের আশপাশ। সবাই স্বপ্ন দেখার মতো অবাক হয়ে তাকিয়ে আছে। একজনের ভয়ে শরীর কাঁপছে। মীরা এখন ওর রাগে ফুঁসছে। ছেলেটা থাপ্পড়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। আকস্মিক এমন হওয়াতে তার বুঝতে বেগ পেতে হয়। যখন বুঝতে পারে রাগে শরীর কেঁপে উঠে। হাত মুষ্টি করে ফেলে। অগ্নিঝরা চোখ নিয়ে মীরার দিকে তাকায়। চোখ দুটি থেকে মনে হচ্ছে রক্ত বের হয়ে পড়বে। ছেলেটা মীরার দিকে তেড়ে যেতেই ওর বন্ধুরা আটকিয়ে দিয়ে বলে, অরিদ না। সবাই আছে এখানে। তোর সম্মান নষ্ট হবে এতে। যা করার পরে করিস। অরিদ কিরমিরিয়ে বলে, ছাড় আমাকে। এই মেয়ের জান না নেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। সাহস কিভাবে হয় অরিদ চৌধুরীর গায়ে হাত তোলার? মীরা অবাক হয়ে অরিদের দিকে তাকায়। উনি অরিদ চৌধুরী? শারীরিক গঠনের অনেক পরিবর্তন চিনার একদম উপায় নেই। চিঠির কথা মনে পড়তেই অরিদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, বাবা করে মানব সেবা আর ছেলে করে মেয়েদের শারীরিক গঠনের সেবা। আপনাকে নিশ্চয় বলা হয়নি আমি কেমন, তার বর্ণনা দিতে মি অরিদ চৌধুরী। পরের বার থেকে মেয়েদের চিঠি দিলে সাবধানে দিবেন। না হলে আজ থাপ্পড় দিয়েছি, এরপর অন্য কিছু করব। দুর্বল একদম ভাববেন না, কারণ আপনার চেয়ে বড় গুন্ডার সাথে কানামাছি খেলে এসেছি। অরিদ মীরার দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলে, নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, ঐশ্বরিয়া নাকি লিলি কলিন্স? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? তোকে দিবে অরিদ চৌধুরী চিঠি। মিথ্যা অপবাদ দিয়ে এসেছিস আমাকে ফাঁসাতে। থার্ড ক্লাস মেয়ে, নিজের যোগ্যতা আছে আমার পাশে দাঁড়ানোর। আমার বাসার কাজের মেয়ে ও তোর থেকে যোগ্যতা সম্পন্ন। ছোটলোক কোথাকার। মীরা অরিদের দিকে তাকায় না। চোখে পানি টলমল করছে। মীরা, মধ্যবিত্ত হলেও আপনাদের মতো অমানুষ নয়। আপনাদের মতো ছেলেরা কিভাবে বুঝবে মেয়েদের সাথে কোনো ভাষায় কথা বলতে হয়? অরিদ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বন্ধুদের উদ্দেশ্যে বলে, ওকে আমার সামনে থেকে বিদায় হতে বল এই মুহূর্তে, না হলে আমি রণক্ষেত্রে পরিণত করব। আল্লাহর কসম, কেউ আটকাতে পারবি না। অরিদের সব বন্ধুরা ভয়ে ঢোক গিলে। অরিদ প্রচুর রাগী, সেটা শুধু তারা নয়, পুরো ভার্সিটি জানে। তার উপর সে এখানকার ভিপি। তার এক কথায় শেষ কথা। মেয়েদের সাথে যথেষ্ট নরম গলায় কথা বলে। তবে সে মেয়েদের বেশিরভাগ এড়িয়ে চলে। অরিদের এক মেয়ে ফ্রেন্ড সিমি মীরার দিকে তাকিয়ে অধৈর্য হয়ে বলে, তোমার কাছে হাত জোর করছি বোন। চলে যাও এখান থেকে। জানি না তোমাকে কে চিঠি দিয়েছে, তবে অরিদ কখনো দেবে না, সেটা আমরা সিউর। ও এরকম ছেলে না। তুমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখো। মীরা আর কোনো কথা বলে না। এতক্ষণের তার চেতনা ফিরে আসে। ভার্সিটির সবাই তার দিকে তাকিয়ে আছে। অনেকের আগে চোখ দিয়ে গিলে খাচ্ছে তাদের ক্রাশকে থাপ্পড় দেওয়ার কারণে। মীরা সেখান থেকে গিয়ে সেই মেয়েটাকে খুঁজে বের করে। তাকে পেয়ে বলে, শুনো, আমাকে যে চিঠি দিয়েছে সে অরিদ চৌধুরী নয়। মেয়েটা, না আপু। অরিদ ভাইয়া চিঠি দিতে যাবে কেন? মীরা আশ্চর্য হয়ে আওড়ায়। তুমি যে বললে ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে থাকা সাদা শার্ট পরা ছেলেটা। মেয়েটা, হ্যাঁ আপু। অরিদ ভাইয়া, তারা তো সামনে ছিল। তাদের পিছনে আর ও কয়েকজন ছেলে ছিল, তাদের মধ্যে যে সাদা শার্ট পরা ছেলেটা দাঁড়িয়ে ছিল সেটা। মীরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার মানে সে রং নাম্বারে মিষ্টি দিয়েছে। নিশ্চয় এখন তার নিঃশ্বাস নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে।
কারণ উনি অগ্নি চৌধুরীর ভাই। উনার মতো হিংস্র না হলেও রাগ থাকবে স্বাভাবিক। কেন ভালোভাবে না দেখে থাপ্পড় মারতে গেলাম? এত রাগ তোর কোথায় থাকে মীরা? এই রাগের কারণে তোকে বারবার বিপদে পড়তে হয়। আমার কি সরি বলা উচিত? ছেলেটা যেভাবে রেগে আছে আমাকে কাঁচা চিবিয়ে খাবে এখন সামনে গেলে। অরিতকে নিয়ে তার ফ্রেন্ডরা একটা নিরিবিলি রুমে নিয়ে যায়। রাগে এখন ও সে ফুসফুস করছে। অরিতকে এইভাবে কাঁপতে দেখে সিমি বলে, শান্ত হো ভাই। মেয়েটা বুঝেনি। দেখেছিস তো বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে হিসেবে মন থেকে বাদ দিয়ে দে। অরিত সিমির দিকে কটমট চোখে তাকায়। অরিতকে তাকাতে দেখে সিমি মেকি হাসি দিয়ে বলে, আমার দিকে এইভাবে তাকাচ্ছিস কেন? আমি তো তোকে সান্ত্বনা দিচ্ছিলাম। বাচ্চা মেয়ে বাদ দে। অরিত চিবিয়ে চিবিয়ে বলে, তোর মনে হয় ও বাচ্চা মেয়ে? যে মেয়ে আমার গালে থাপ্পড় মারার সাহস জাগাতে পারে সে মেয়ে নাকি বাচ্চা? একে তো আমি পরে বুঝাব অরিত চৌধুরীর কি জিনিস। হারে হারে টের পাবে এই মেয়ে। এই একটা থাপ্পড় দেওয়ার কারণে ওর গালে 1000টা থাপ্পড় পড়বে। জিসান ভয়ে ভয়ে বলে, কি করবি তুই? অরিদ, সেটা সময় আসলে দেখে নিস। সিমি, দেখ ভাই, ভুল কিছু করিস না। বাচ্চা মেয়ে ভুল করে বসেছে। মেয়েটা অনেক মিষ্টি। অরিদ ভ্রু কুচকে বলে, মিষ্টি? পছন্দ হয়ে গিয়েছে নাকি তোর? জিসান আমতা আমতা করে বলে, পছন্দ করার মতো মেয়ে ওইত। দেখলি না কি মিষ্টি একটা মেয়ে? কি সুন্দর লিলিপুট। কিছু করিস না ভাই, আমি ওর সাথে লাইন মারব। অরিত রেগে সিমির উদ্দেশ্যে বলে, সিমি, ওকে আমার সামনে থেকে যেতে বল, না হলে আমার হাতে মায়ের খাবে। সিমি জিসানকে ইশারা দিয়ে চুপ থাকতে বলে। জিসানও ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে চুপ হয়ে যায়। সিমি কিছুটা সিরিয়াস হয়ে বলে, জিসানের কথায় যুক্তি আছে অরিদ। মেয়েটাকে প্লিজ কিছু করিস না। অরিদ রহস্যময় হাসি দিয়ে উঠে পড়ে। সিমি আর জিসান একে অপরের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। অগ্নি, ইউভি আর রায়ান কিছু দরকারি কথা বলছিল। আরিফ ভাই, দ্বিতীয় টর্চার সেলের খবর এসেছে। 17 জন মেয়ে আর 5-7 জন শিশু পাচার করা হয়েছে। আর এর সাথে যুক্ত রানবীর আর আতিক। অগ্নি শান্ত হয়ে চেয়ারে হেলান দিয়ে বসে। আরিফের কথা শুনে ইউভি আর রায়ান দুজন ওই অগ্নির দিকে তাকায়। অগ্নিকে শান্তভাবে বসে থাকতে দেখে ইউভি অধৈর্য হয়ে বলে, তোর টর্চার সেল থেকে মেয়ে শিশু পাচার হয়, তুই কিছু বলিস না কেন? অগ্নি গম্ভীর হয়ে বলে, না করেছিলাম শুনেনি। রায়ান অবাক হয়ে বলে, আর তুই এখন ও এইভাবে শান্ত হয়ে বসে আছিস? অগ্নি, কি দরকার আছে বাহিরের ঝামেলা সৃষ্টি করার? সময় হলে তীর এমনি ডুকাব। ইচ্ছে করলে থামাতে পারি, বাট এইসবে জড়াতে চাই না। থামাতে গেলে রানবীর আর আতিক বিঘরে যাবে। ফলে ওরা আমার উপর সন্দেহ করবে। আমার হাতের বাহিরে চলে যাবে তারা। রায়ান, কিন্তু এতে তো মেয়েদের জীবন নষ্ট হচ্ছে। অগ্নি গম্ভীর হয়ে বলে, কয়জনকে আটকাবি তুই? প্রত্যেকটা দেশে আতিক আর রানবীরের মতো মেয়েভোগী আছে। আমি আজ তাদের আটকালাম, কি হবে তাতে? তারা টর্চার সেলে আর মেয়ে আনবে না, তাই তো? কিন্তু ওদের হাতে এখনও ক্ষমতা আছে অল্প হলেও। তারা অন্য জায়গায় পাচার করবে। তখন কিভাবে আটকাব শুনি? যদি এখন আমি ওদের বিরুদ্ধে যাই, আমার কানামাছি খেলা ভেস্তে যাবে। নিজের কাজে ফোকাস করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অন্যরা কি করল, কি বলল, আই ডোন্ট কেয়ার। আরিফ চিন্তিত হয়ে বলে, ভাই, আপনাকে বারবার আক্রমণ করছে কারা তাহলে? অগ্নি নির্বিকার ভঙ্গিতে বলে, রায়হান, আরফ, তারা সবাই অবাক হয়ে অগ্নির দিকে তাকায়। ইউভি, কিন্তু রায়হান তো কানাডায় আছে। অগ্নি বিরক্তি নিয়ে বলে, বাংলাদেশে কি লোকের অভাব পড়েছে? টাকা দিয়েছে আক্রমণ করার জন্য। রায়ান চোখ বড় বড় করে তাকিয়ে এক গ্লাস পানি ঢকঢক করে গিলে। আর পুরো মাফিয়া জগতের লিডার এখন ও বসে আছে, লাইক সিরিয়াসলি? তোকে মারতে চেয়েছিল জেনে ও তুই এত শান্ত কিভাবে ভাই? ভাববাচ্ছে আমাকে খুব। অগ্নি ঠোঁট কামড়ে হেসে বলে, অপেক্ষার ফল মিষ্টি হয়। ইউবি গম্ভীর হেসে বলে, জীবনের প্রথম এত অপেক্ষা করছিস? ইয়ানা লিভিং রুমে বসে সবার সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় অগ্নি, ইউভি আর রায়ান ভিতরে প্রবেশ করে। লিভিং রুমে এসেই রায়ান আর ইউভি ধপাস করে বসে পড়ে। অগ্নি ইয়ানার দিকে আর চোখে এক পলক তাকিয়ে ইশারা করে রুমে যাওয়ার জন্য। অগ্নির ইশারা শিখা চৌধুরীর চোখ এড়ায় না।
সে অগ্নির দিকে তাকিয়েছিল, তাই সবটাই তার নজরে পড়ে। শিখা চৌধুরী মনে মনে হাসেন, তবে সেটা প্রকাশ করেন না। অগ্নিকে চলে যেতে দেখে আহিয়া পিছনে গিয়ে হাত ধরে বলে, ভাইয়া শুনো। অগ্নি হাতের দিকে এক পলক তাকিয়ে আহিয়ার মাথায় হাত দিয়ে নরম কণ্ঠে বলে, বল, কি প্রয়োজন? কিছু লাগবে? এনে দিব। আহিয়া মাথা নাড়িয়ে না বলে। আলতো হাতে অগ্নির হাতটাকে ধরে সবার সামনে এনে দাঁড়া করায়। এরপর 2 হাত দিয়ে ডিভানে বসাতে চাইলে অগ্নি মৃদু ধমক দিয়ে বলে, কি করছিস কি আহি? আহিয়া ঠোঁট উল্টিয়ে বলে, একটু বসো না ভাইয়া। তোমাকে কোনোদিন সবার সাথে বসতে দেখিনি, ইভেন কথা বলতেও দেখিনি। আজ সেই সুযোগে পরিবারটাকে দেখি। শুধু অরিপ ভাইয়া আর বড় আব্বু নেই। অগ্নি উঠে পড়া সত্ত্বেও আহিয়ার কথায় আবার পুনরায় গম্ভীর হয়ে বসে পড়ে। ইয়ানা আহিয়ার দিকে চোখ টিপা দেয়। অগ্নি চৌধুরী একমাত্র আহিয়ার সব কথা শুনে। বোন বলে কথা না শুনে যাবে কোথায়? ইয়ানা টেবিল থেকে ঠান্ডা পানি এনে দেয় অগ্নি, রায়ান আর ইউবিকে। ইয়ানা তাদেরকে দিয়ে অগ্নিকে দেওয়ার জন্য হাত বাড়াতেই অগ্নি গম্ভীর হয়ে বলে, নাথিং। অগ্নির নাথিং শোনার আগেই ইয়ানা অগ্নিকে দিয়ে ফেলেছিল। ভেবেছিল অগ্নি ধরে নিবে, কিন্তু তার কথাটা ভুল প্রমাণিত করে। অগ্নি ধরেনি। গ্লাস গিয়ে অগ্নির উরুর উপর পড়ে একদম মার্বেল মেঝেতে পড়ে। ইয়ানা সেদিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলে। নির্ঘাত এখন এর শাস্তি পেতে হবে। কিন্তু ইয়ানার ভাবনাকে ভুল প্রমাণিত করে অগ্নি গম্ভীর হয়ে বলে, লাগেনি তো তোমার? ইয়ানা মেকি হাসি দিয়ে বলে, না প্লিজ রাগ করবেন না, আমি পরিষ্কার করে দিচ্ছি। অগ্নি, সামান্য পানি পড়াতে রাগ কেন করতে যাব আমি? রায়ান অবাক হয়ে বলে, তাহলে সেই দিন ওয়েটারকে থাপ্পড় মেরে অজ্ঞান করলি কেন তুই? সে তো সামান্য পানিটায় ফেলেছিল। অগ্নি রায়ানের দিকে কিরমিরিয়ে বলে, বউ আর ওয়েটার পার্থক্য কর, ইডিয়েট। ইয়ানা সেদিকে লক্ষ্য না করে রায়ানের উদ্দেশ্যে বলে, কি বলছেন ভাইয়া? থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলেছিল? রায়ান, তুমি কোনোদিন থাপ্পড় খাওনি ইয়ানা? ইয়ানা সাবলীল উত্তর, অগণিতবার খেয়েছি ভাইয়া। রায়ান, অজ্ঞান হওনি কখনো? ইয়ানা মাথা নাড়িয়ে বলে, না রায়ান, তাহলে অগ্নি তোমাকে কখনো সেভাবে থাপ্পড় দেয়নি। ওর থাপ্পড় খেলে তোমার অজ্ঞান হয়ে যাওয়ার কথা। ইয়ানা ভ্রু নাচিয়ে অগ্নির দিকে তাকায়। অগ্নি নির্বিকার ভঙ্গিতে বসে আছে। মনে হচ্ছে পাশে কিছু হচ্ছে না। অগ্নিকে এতক্ষণ বসে থাকতে দেখে শিখা চৌধুরী অগ্নির দিকে তাকিয়ে বলে, আমরা সারাদিন চিৎকার করে লোক জড়ো করে, ও যদি বলতাম প্লিজ এখানে একটু বসো, তুমি তো সে কথা কানেও তুলতে না। আহিয়া বলেছে একবার আর সাথে সাথে বসে পড়েছ। অগ্নি ডিভান থেকে উঠে গম্ভীর হয়ে বলে, বোন তো তাই। এরপর ইয়ানার দিকে তাকিয়ে কটমট চোখে বলে, ইনভাইটেশন কার্ড পাঠাতে হবে রুমে যাওয়ার জন্য। 2 মিনিট ও যাতে দেরি না হয়। অগ্নি বড় বড় পা ফেলে উপরে চলে যায়। ইয়ানা লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। মা আর ভাইয়াদের সামনে এইভাবে বলতে হল। নির্লজ্জ লোক। রায়ান নিজের হাসি আটকাতে না পেরে হাসি দিয়ে বলে, আপনি তাড়াতাড়ি যান মিসেস অগ্নি চৌধুরী, না হলে রুমের ভিতরে ঘূর্ণিঝড় শুরু হবে। ইয়ানা লজ্জায় মিহি সুরে বলে, যাচ্ছি ভাইয়া। সাইকোর গলায় ঝুলে পড়েছি আমি। কিছু করার নেই। ইয়ানা চলে যায় সেখান থেকে। ইয়ানা চলে যেতেই আহিয়া, ইউবি আর রায়ান উচ্চস্বরে হেসে উঠে। শিখা চৌধুরী, কতদিন থাকবে অগ্নি? জানিয়েছে কিছু তোদের? ইউবি গম্ভীর হয়ে বলে, কাল ওই চলে যাচ্ছিল। রায়ানের বিয়ের কথা বলে এক প্রকার আটকিয়ে রেখেছি। বিয়েটা সম্পন্ন হোক, এরপর আর না হয় কয়েকদিন থাকা হবে। ইয়ানা গুটিসুটি পায়ে ধীরে ধীরে রুমে প্রবেশ করছে। ইয়ানাকে এইভাবে আসতে দেখে অগ্নি কপাল কুঁচকে বলে, কচ্ছপের সাথে প্রতিযোগিতায় নেমেছ নাকি? ইয়ানা চোখ তুলে অগ্নির দিকে তাকায়। এরপর খাঁচায় বন্দি করে কাঠবিড়ালটাকে মুক্ত করে নিজের বুকের উপর রেখে অগ্নির কাছে যায়। এরপর বিছানায় উঠে উঠে গিয়ে পা সিটিয়ে বসে। ইয়ানা বিছানায় বসলে অগ্নি নিজের মাথাটা ইয়ানার উরুর উপর রাখে। ইয়ানা শিউরে উঠে। কেঁপে উঠে ওর সর্বাঙ্গে। অগ্নি ইয়ানার পেট উন্মুক্ত করে সেখানে মুখ গুজে দিয়ে কোমর আঁকড়ে ধরে। ইয়ানা বরফের মতো জমে যায়। অগ্নির গরম নিঃশ্বাস তার পেটে ছড়িয়ে পড়ছে। শ্বাস বেড়ে চলছে তার। নিজেকে মনে হচ্ছে কোনো মিগি রোগী। ইয়ানাকে কাঁপতে দেখে অগ্নি নিচু আওয়াজে বলে,
এইভাবে কাঁপছে কেন তোমার শরীর? আমি তো কিছু করিনি। বেড ফিলিংস আনাবে না। ঘুমাতে দাও আমাকে। মাথার চুলগুলো টেনে দাও। ইয়ানা কাঠবিড়ালটাকে ছেড়ে অগ্নির মাথায় হাত রাখে। ঠিক তখন ওই কাঠবিড়ালটা ইয়ানার কামিজের ভিতরে ঢুকে যায়। ইয়ানা চোখ বড় বড় করে ফেলে। ইয়ানাকে স্তব্ধ হয়ে থাকতে দেখে অগ্নি পেট থেকে মুখ সরিয়ে ইয়ানার দিকে তাকায়। কাঠবিড়ালকে ইয়ানার জামার ভিতরে দেখে কপাল কুঁচকে আসে। সামান্য রাগান্বিত সুরে বলে, আমার হক ওকে কেন দিচ্ছ? অগ্নির এমন কথায় ইয়ানা তাজ্জব বনে যায়। সে কাঠবিড়ালটাকে বের করে বলে, ও একটা কাঠবিড়াল, কোনো মানুষ নয়। অগ্নি পুনরায় আগের মতো শুয়ে বলে, আই ডোন্ট কেয়ার। পরের বার এমন দৃশ্য সামনে আসলে এটাকে সোজা রাস্তায় ফেলে আসব। না হলে ছুরি ও চালাতে পারি। ইয়ানা চুপসে যায় অগ্নির কথায়। এতটা পজেসিভ হওয়ার কি বেশি প্রয়োজন ছিল সাইকো? ইয়ানা নরম হাতে অগ্নির লম্বা চুলগুলো হালকা টেনে দিচ্ছিল। আর এইদিকে অগ্নির বেসামাল স্পর্শের অত্যাচার। সবটাই ইয়ানা দাঁতে দাঁত পিষে সহ্য করে। এখন সে হাজার চিৎকার করলে ও সমাধান পাবে না। এর চেয়ে বরং চুপচাপ সহ্য করাটা ভালো। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 40। বিয়ে বাড়ির খুশির আমেজ। চৌধুরী বাড়িতে সাজসজ্জা থাকলেও কোনো হলুদের অনুষ্ঠান হচ্ছে না। রায়ান, ইউভি, অগ্নি এই ত্রয়ী এসব আনুষ্ঠানিকতা পছন্দ করে না। তাদের মতে বিয়ের সময় কবুল বললেই যথেষ্ট। কিন্তু সুমুদের বাড়িতে এখন উৎসবের আমেজ। হোল্লা পার্টির সবাই সুমুর পাশে। ইয়ানাকে মন খারাপ হয়ে বসে থাকতে দেখে অগ্নি কপাল ভাঁজ করে প্রশ্ন করে, এইভাবে বসে আছো কেন? ইয়ানা অগ্নির দিকে তাকায়। এরপর মন খারাপ করে বলে, হোল্লা পার্টি সবাই সুমুর কাছে, আর এইদিকে আমি একা। অগ্নি ঠান্ডা গলায় বলে, আমি যেখানে সেখানেই তো থাকবে তুমি গু। ইয়ানা চুপ করে থাকে। এরপর একটু থেমে বলে, আব্বু আম্মুকে একবার দেখেছিলাম শুধু। ওই দিন আম্মু শিখা চৌধুরী নিয়ে গিয়েছিল। জাস্ট 10 মিনিট ছিলাম। বিয়ে শেষ হলে আমি আব্বু আম্মুকে দেখতে চাই। অগ্নি কিছুক্ষণ চুপ থেকে ইয়ানার দিকে তাকিয়ে বলে, শুধু দেখতে চাও? ইয়ানা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। অগ্নির কণ্ঠস্বর গম্ভীর হয়। বিয়ে শেষ হোক, দেখতে পাবে। ইয়ানার ইচ্ছে হচ্ছে অগ্নিকে জড়িয়ে ধরতে। কিন্তু ধরা যাবে না, দ্বিগুণ রিয়াকশন শুরু করবে। বলবে সিডিউস করতে এসেছি। যাই হোক, রাজি হয়েছে এই অনেক। কয়েকদিন থেকে ও আসব। অগ্নি হাতে ব্রেসলেট লাগিয়ে কিছু প্রসাধনী ব্যবহার করে। ইয়ানা বিছানায় গিয়ে শান্ত হয়ে বসে। কিছু প্রশ্ন ইদানিং মাথায় উকি দিচ্ছে। অগ্নি বের হয়ে যেতে নিবে এমন সময় ইয়ানার অপ্রত্যাশিত প্রশ্নে সে থমকে যায়। সে থামে। ঘাড় ঘুরিয়ে ইয়ানার দিকে তাকায়। আতিকের সাথে আপনার কিসের সম্পর্ক মি চৌধুরী? অগ্নি ছোট ছোট চোখে ইয়ানার দিকে তাকায়। ইয়ানার বুক ধুকধুক করছে। আল্লাহ বলে দিক কোনো সম্পর্ক নেই। অন্তত মনটা একটা শান্তি হবে। ভিতরের ব্যথাটা একটু হলেও কমে আসবে। কিন্তু ইয়ানা আজও ব্যর্থ। সত্য তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অগ্নি চৌধুরী উনি ঠিক কতটা খারাপ। অগ্নির উত্তর শুনে ইয়ানা টলমল চোখে তাকায়। ভাই ইয়ানা বিছানার চাদর খামছে ধরে। সেই আতিক রহমান যার জন্য মীরার জীবন ধ্বংসের পথে গিয়েছিল। হাজার হাজার মেয়ের চোখের পানির কারণ। আর খারাপ কথা না ওই বা বললাম। কারণ ওদের খারাপের লিস্টের কোনো সীমা নেই। কলমের কালি ফুরিয়ে যাবে তবুও লিখা শেষ হবে না। আর সেই ব্যক্তিটা উনার ভাই। ইয়ানা ভাঙ্গা গলায় বলে, ভাই? আতিকের মতো জঘন্য ব্যক্তি আপনার ভাই হয়? কেমন ভাই? অগ্নিস্থির গলায় বলে, ভাই হওয়ার জন্য কোনো বর্ণনার প্রয়োজন নেই। ভাই তাই আমার ভাই। ইয়ানা, এমন জঘন্য নর্দমার কীট আপনার ভাই হয়? অগ্নি, আমাকে তোমার ভালো পুরুষ মনে হয়। এমন ভাবলে আবার ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আরেকটা প্রশ্ন মাথায় আসছে বারবার। বিছানা থেকে উঠে কান্না মিশ্রিত কাপা গলায় জিজ্ঞাসা করে, নারী ব্যবসা, শিশু পাচার এইসব করেন আপনি? অগ্নি, নাহ। ইয়ানা, আতিক তারা তো করে, তাহলে আপনি কেন করছেন না? অগ্নি বাঁকা উত্তর দিয়ে বলে, তোমার যখন এত ইচ্ছে পরের বার থেকে তাহলে করব। ইয়ানা, নাহহ প্লিজ, সহ্য করতে পারব না আমি।
যতটুকু ধৈর্য অবশিষ্ট আছে সেটাও ভেঙে যাবে। যদি আতিক আপনার ভাই হয় তাহলে আতিকের ছেলের নিঃশ্বাস মৃত্যুতে মৌন কেন ছিলেন? অগ্নি বাঁকা হেসে বলে, মৌন কেন থাকতে যাব? পুলিশ ফোর্স লাগিয়েছি। সব করেছি, বাট পুলিশ ধরতে পারেনি খুন কে করেছে। ইয়ানা, আপনি তবুও নিশ্চুপ ছিলেন? কে মেরেছে ওকে? আপনাকে কেন আমার সন্দেহ হয়? অগ্নির সোজাসাপটা উত্তর, আমি মেরেছি তাই সন্দেহ হয় তোমার? ইয়ানা আতকে উঠে, গলা শুকিয়ে আসে তার, ভাঙ্গা গলায় আওড়াও। এমন নৃশংস খুন আপনি করেছেন? এমন জঘন্য অবস্থা করেছেন যে কারোর রুহ দেখলে কেঁপে উঠবে। এমন জঘন্যভাবে কেন মেরেছেন? অগ্নি, তুমি চেয়েছিলে তাই। ইয়ানার হুঁশ ফিরে, মনে পড়ে যায় সেদিনকার কথা। মীরার ঘটনা শোনার পর সে সব অগ্নিকে বলেছিল। তখন অগ্নি জানিয়েছিল, ধরে নাও তোমার কথা মঞ্জুর হয়ে গিয়েছে। এরপর তারা বাংলাদেশে আসে। পরের দিন ওই জনির নৃশংস খুন। ও যতজনের মৃত্যু চেয়েছিল সবার হয়েছে। তার মানে সবাইকে উনি মেরেছেন? ইয়ানা চুল ধরে বিছানায় ধপ করে বসে পড়ে। কেমন বিকৃত মস্তিষ্কের লোকের সাথে সে থাকছে। ঠোঁট চেপে ইয়ানা কান্না আটকিয়ে বলে, এমন নৃশংসভাবে কেন মারেন? অগ্নি রক্ত আর লোকের আর্তচিৎকারে পৈশাচিক আনন্দ পায়। অগ্নির স্বীকারোক্তিতে ইয়ানার গলা বন্ধ হয়ে আসে। ইয়ানা ঘৃণিত চোখে তাকিয়ে মৃদু চিৎকার করে বলে, জানোয়ার। ইয়ানার চিৎকার দেখে অগ্নি বাঁকা হেসে বলে, হেই সুইটহার্ট, জানি সেটা আমি। ইয়ানা রাগে কাঁপতে কাঁপতে কিরমিরিয়ে বলে, সেই ফুচওয়ালাকে আপনি ওই মেরেছিলেন তাই না? এমন বিকৃত মস্তিষ্কের খুন আর কেউ করে না আপনি ছাড়া। অগ্নি গম্ভীর হেসে বলে, মেরেছি। ইয়ানা, কেন? উনি তো খারাপ ছিল না তাহলে? অগ্নি তোমার দিকে তাকিয়েছিল। ইয়ানা জাস্ট তাকিয়েছিল বলে জানে মেরে ফেলবেন। অন্য শাস্তি ও দিতে পারতেন, জানোয়ার হয়ে নেকড়ের মতো খুবলে খাওয়ার কি দরকার ছিল? জাস্ট তাকাতেই খুন। অগ্নি বাঁকে হেসে ইয়ানার কাছে এসে দাঁড়ায়। এরপর ইয়ানার চিবুক ধরে শক্ত করে উপরে তুলে ইয়ানার চোখে চোখ রেখে বলে, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যেভাবে দেয় তা নিয়ে তোমার গর্ব করা উচিত ইয়ানা। অগ্নি চৌধুরী একের অধিক কারোর প্রশ্নের উত্তর দেয় না। এরপর ইয়ানার প্রশ্নের জবাব দিয়ে বলে, তোমার কিছু হলে পরবর্তীতে হয়তো আমি থাকব। কিন্তু যতদিন তুমি অক্ষত আছো ততক্ষণ কেউ তাকিয়ে থাকা তো দূরের কথা, কারোর নিঃশ্বাস পড়লেও আমি তার ফুসফুস থামিয়ে দিব। বাঁচলে শুধু আমার জন্য বাঁচবে, আর না হলে নিঃশ্বাস নেওয়ার তোমার ও দরকার নেই। আমি নিতে দিব না। ইয়ানা চুপ হয়ে যায়। তার শরীর কাঁপছে প্রচণ্ড রকমভাবে। তবে সেটা রাগে নাকি ভয়ে বোঝা যাচ্ছে না। অগ্নি কিছু বলার জন্য মুখ খুলতেই ইয়ানা সতর্ক করে বলে, এই মুহূর্তে আপনার একটা কথাও শুনতে চাই না মি চৌধুরী। কোথায় যাচ্ছিলেন? চলে যান। অগ্নি কপাল কুঁচকে বলে, হ্যাঁ সেটাই বলে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছি আমি। ইয়ানা তাচ্ছিল্য হেসে বলে, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? আমাকে বলে আপনি বাহিরে যাবেন? শুনতে চাই না কিছু, চলে যান। আমি তিক্ত কথা দিয়ে হার্ট করার আগে আপনি বেরিয়ে যান প্লিজ মি চৌধুরী। আমি এখন নিজের মধ্যে নেই। ইয়ানার গলা কাঁপছে। অগ্নি গম্ভীর হয়ে বলে, না বললে পস্তাবে তুমি? ইয়ানা, না। অগ্নি, এজ ইউ উইশ। এরপর অগ্নি সোজা হয়ে বেরিয়ে যায় রুম থেকে। ইয়ানা করুণ চোখে সেদিকে তাকিয়ে থাকে। ফোনের শব্দে বিছানার দিকে তাকায়। মোবাইলের স্ক্রিনে ঝলঝল করছে হোল্লা পার্টি গ্রুপ। ইয়ানা চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে কলে জয়েন হয়। ফোনের স্ক্রিনে ভাসছে সুমুর গায়ে হলুদের সাজ। হালকা হলুদ রঙের শাড়িতে যেন সূর্যাস্তের কোমল ছায়া ফুটে উঠেছে তার গায়ে। গলায় হাতে হালকা গহনা, চোখে মুখে হালকা মেকআপ। মাথায় শাড়ির আঁচল টেনে দেওয়া স্নিগ্ধ, শান্ত আর অপার্থিব। ইয়ানা মুচকি হেসে বলে উঠল, অনেক সুন্দর লাগছে তোকে সুমু। রায়ন ভাইয়া দেখলে পাগল হয়ে যেত। সুমু লজ্জায় মুখ নিচু করে নেয়। এতক্ষণ থেকেই সবাই মিলে খুনসুটি করছে। আর এখন ইয়ানাও যোগ দিয়েছে। আকাশ, তুই থাকলে আরও পরিপূর্ণ হতো আজকের দিনটা। তোকে খুব মিস করছি। ইয়ানার মন খারাপ হয় তবে প্রকাশ করে না। মুখে হাসি ফুটিয়ে বলে, সমস্যা নেই, কাল তো আসছি। উনার অনেক কিছুর প্রয়োজন পড়ে। সামান্য নিচে গেলেই ডাকাডাকি শুরু করে। সামনে সব থাকে অথচ খুঁজে পায় না। আরও ওয়াও, ইয়ানা ভাইয়ার এত প্রশংসা।
বাহ বাহ ভাইয়া, তাহলে অনেক ডোজ দেয়। যাই হোক, কাল আসিস ভাইয়ার দোহাই দিয়ে আটকে যাস না। ইয়ানা জোরপূর্বক হাসি দিয়ে বলে। হ্যাঁ। অগ্নি চৌধুরী কি সেটা তোরা জানিস না? ইয়ানা তাচ্ছিল্য হাসি দিয়ে মনে মনে ভাবে, ভালো আছি, তবে প্রতিমুহূর্তে মানসিক যন্ত্রণা ভোগ করছি। এক খুনি গ্যাংস্টারের সাথে বাস করছি। এই নামের ভারটাই যেন তার বুকে পাথরের মতো চেপে থাকে। সে কি সত্যিই ভালো আছে? বাইরে থেকে হয়তো, কিন্তু ভিতরে প্রতিটি মুহূর্ত যেন মানসিক অত্যাচারের জ্বলন্ত ছুরি। অনেকক্ষণ কথা বলে ইয়ানা ফোন কেটে আয়নার সামনে দাঁড়ায়। চোখ যায় গলার কাছের ক্ষত জায়গায়। যেখানে একটা সুন্দর তিল ছিল, কিন্তু আজ এখানে গভীর ক্ষত। সামান্য গার্ড নজর দিয়েছিল বলে সেই তিল মাংসসহ তুলে নিজের নামের অক্ষর খোদাই করেছিল। তবুও অদ্ভুতভাবে সেই পাগলামির কথা মনে করে ইয়ানার ঠোঁটে মৃদু হাসি খেলে যায়। ঢাকার উপকণ্ঠে অগ্নির ব্যক্তিগত এয়ার স্ট্রিপ। আকাশে ঝিরঝিরে কুয়াশা। একটি গলফস্ট্রিয়াম 700 জেট প্রস্তুত। অগ্নি চৌধুরী কালো স্যুট, ঠান্ডা চোখে কেবিনে প্রবেশ করেন। সাথে থাকে তার ডানহাত আরিফ এবং 4 জন বিশেষ বডিগার্ড। সেখানে গিয়ে একটি মাত্র বাক্য উচ্চারণ করে গম্ভীরভাবে, উঠাও। বিমান একটানা উড়তে শুরু করে আটলান্টিক পেরিয়ে কানাডার টরন্টোর দিকে। মাঝপথে একবার ফুয়েলিং হয় আইসল্যান্ডে। তার চোখে জ্বলছে অন্য আগুন। ইয়ানার মুখটা ভেসে উঠতেই চোখ বন্ধ করে নেয়। মেয়েটা কি কেঁদে কেঁদে বুক ভাসাবে? একদম না। এই মেয়ে বুক ভাসাবে না কখনো। মেয়েটা এখন ওকে ঘৃণা করে, কিন্তু এক সময় তাকে প্রচুর ভালোবাসত। এখন ও হয়তো বা বাসে, কিন্তু তা ঘৃণার নিচে চাপা পড়ে গিয়েছে। সে বারবার তার কাছে যায়, কিন্তু ইয়ানা কখনো স্বেচ্ছায় আসে না। আগের মতো সেই কোমলতা থাকে না চোখে। অগ্নি চোখ বন্ধ করে নেয়। নিজের কাজের দিকে ফোকাস করে। কানাডার অন্টারিওর বাইরে এক গোপন ড্যাঞ্চে নামেন অগ্নি। বাইরের সাদা বরফে জেটের কালো শরীর এক অন্ধকারের প্রতিচ্ছবি। এক আলিশান গোল্ডেন অফ মাফিয়া রাজ্য। বিশ্ব মাফিয়া চক্রের শীর্ষ 6 জন অপেক্ষা করছে। সেখানে আলো কম, শব্দহীন। অগ্নি প্রবেশ করার সাথে সাথেই একটা নিঃশব্দ ধাক্কা খায় বাতাস। অগ্নির চোখে মুখে রক্ত। রাগে মাথা ফেটে যাচ্ছে। একজন ইতালিয়ান মাফিয়া মুখে হাসি দিয়ে বলে, দ্য কিং অ্যারাইভস, লেট দ্য সাইলেন্স স্পিক। এখানে অনেকে বসে আছে। স্যাটেলাইট ব্লাইন্ড জোনে, যেখানে কোনো প্রযুক্তিই প্রবেশ করতে পারে না। এটা কোনো সাধারণ মিটিং রুম নয়। এটি একটি বিশাল আন্ডারগ্রাউন্ড চেম্বার, পুরোপুরি সাউন্ড প্রুফ, অ্যান্টিড্রোন সুরক্ষায় মোড়া। ভিতরে ঢোকার জন্য প্রয়োজন বিশেষ ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা স্ক্যান এবং কোড। 3টি না মিললে কেউ প্রবেশ করতে পারে না। অগ্নি এগিয়ে গিয়ে বসে তার সে সিংহাসনে। সেই সিংহাসন যার শক্তিতে সে সবাইকে পায়ের তলায় পিষে ফেলার ক্ষমতা আছে। বৃত্তাকার টেবিল, যার মাঝখানে অগ্নির সিংহাসন সদৃশ চেয়ার। কালো চামড়ায় মোড়ানো উঁচু ব্যাকরেস্ট, আর তার পেছনে খোদাই করা অগ্নিশিখা চিহ্ন। অন্যান্য মাফিয়ারা বসে অর্ধবৃত্তে, যার প্রতিটি চেয়ার সোনার কাজ করা স্টিল দিয়ে তৈরি। চেয়ার যত দূরে, সদস্যের গুরুত্ব তত কম। চেম্বারের শেষ প্রান্তে 2 জন নীরব রক্ষী দাঁড়িয়ে থাকে, তাদের অস্ত্র সর্বদা প্রস্তুত। অগ্নি গম্ভীর হয়ে বসে। সবার মধ্যে পিনপিন নীরবতা। অগ্নি চৌধুরী, সে নামটা শুনলেই বাতাস ভারী হয়ে ওঠে। হাঁটেন ধীরে, কথা বলেন কম। কিন্তু যেটুকু বলেন সেটাই আইন। তার চোখে শীতল আগুন, যেটা দেখলে কাঁপে পুরো মাফিয়া রাজ্য। লোকজন বলে, অগ্নি চৌধুরী কাউকে গুলি করে না, তার নীরবতা যথেষ্ট। স্মার্ট স্যুট, রোলেক্স ঘড়ি, বুলেট প্রুফ ব্ল্যাক সাফ, তার চলন যেন নিঃশব্দ এক যুদ্ধ। তার হাত ধরলে রক্ষা, আর তার বিপক্ষে গেলেই নিঃশ্বাস বন্ধ। কানাডা থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে ব্যাংকক, তার অস্ত্রচক্র চলে নিশ্ছিদ্র অন্ধকারে। অথচ কারো কাছে প্রমাণ থাকে না। সকল নীরবতা ভেঙে অগ্নি উচ্চ আওয়াজে বলে, অস্ত্রগুলো রাখো এখানে। 2 জন নীরব রক্ষী নিয়ে আসে। এরপর পরপর 14টা বক্স খোলা হয়, যেখানে মিলিয়ন টাকার সম্পদ। কেউ কেউ লোভী চোখে তাকিয়ে আছে। অগ্নি শান্ত চোখে তাকায় সেদিকে। এখানে মিলিয়ন মিলিয়ন টাকার সম্পদ। এখানে লেগে আছে হাজার মানুষের রক্ত। অগ্নি ইতালি ফিরত মাফিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোমরা চাই অস্ত্র? এইগুলো শুধু অস্ত্র নয়। এটা পাওয়ার, ভয়, ফিয়ার, আর সাফল্য, সাকসেস। আমি সেটা দিতে পারি। কিন্তু বুঝো, এই ব্যবসা শুধু টাকার জন্য হয় না। এটা হয় বিশ্বাসের জন্য।
বিশ্বাসঘাতকতা করলে 2 মিনিটে গলা আলাদা হয়ে যাবে। ইতালিয়ান মাফিয়া শীতল হাসি দিয়ে বলে, আমরা জানি তোমার কদর কতটা। আমাদের ক্লায়েন্টদের জন্য সবচেয়ে অ্যাডভান্সড অস্ত্র দরকার। দাম নিয়ে একটু নমনীয়তা চাইছি। কারণ আমরা বড় অর্ডার দিতে যাচ্ছি গু। অগ্নি মেঝেতে পা ঝাঁকিয়ে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, দাম নিয়ে আলাপ করব, কিন্তু মনে রেখো বিশ্বাস আর লয়্যালটি ছাড়া কিছুই বিক্রি করব না। একবার কারো বিশ্বাসভঙ্গ হলে সে আর আমার তালিকায় থাকবে না। আর না থাকা মানে কি বুঝাতে চাইছি সেটা নিশ্চয় বুঝতে পেরেছ। ইতালিয়ান মাফিয়া সরল মুখে বলে, আমরা ঝুঁকি নিতে রাজি আছি। তবে চাই তোমাদের সব নতুন মডেল দেখতে। আমাদের বাজার চাই শুধু পুরানো নয়, সবচেয়ে আধুনিক অস্ত্র। অগ্নি গম্ভীর্যতা বজায় রেখে রুক্ষভাবে বলে, আমার কাছে সব সময় কাটিংএজ অস্ত্র থাকে। কিন্তু তা আনার জন্য তোমাদের শুধু টাকা নয়, রক্তের বন্ধনও প্রয়োজন। বুঝেছ তো, এই বাজারে বেঁচে থাকতে হলে শুধু কৌশল নয়, স্যাক্রিফাইস দরকার গু। ইতালিয়ান মাফিয়া, আমরা সব খরচ সহ্য করতে প্রস্তুত। তোমাদের সেরা লোকজন পাঠাও। দরকার হলে গোপনীয়তা বজায় রেখে কাজ করব। অগ্নি রহস্যময় হাসি দিয়ে বলে, আমার দলের লোকেরা ঝুঁকি নিয়েই বেঁচে থাকে। তারা তোমাদের কাজ সম্পন্ন করবে। তবে ভুল করলে শাস্তি নিশ্চিত। এই খেলায় ভুলের কোনো জায়গা নেই গে। তাদের কথোপকথনে সবাই নিশ্চুপ। কারণ এটাই নিয়ম। যাদের মধ্যে ডিল হবে তারা কথা বলবে শুধু। অস্ত্রগুলোকে কিছুটা দাম করে ছাড়া হয়। কিন্তু এতে একজন হিংসায় জ্বলে উঠে। কারণ এইগুলো সেই মডেল তারা চরম দামে নিয়েছে। 800 মিলিয়নে ক্রয় করেছিল আর আজ সেগুলো 600 মিলিয়নে বিক্রয় হচ্ছে। লোকটা দিক বিবেচনা না করে অসন্তুষ্ট প্রকাশ করে বলে, এইটা ঠিক নয় বস। আমাদের এর চেয়ে চড়া দামে নিয়েছি। আপনি স্বজনপ্রীতি করছেন আমাদের সাথে। অগ্নি শীতল চোখে সেদিকে তাকায়। মুহূর্তেই ক্রোধে ফেটে পড়ে। সামান্য হুঙ্কার ছেড়ে বলে, সাইলেন্ট, না হলে রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু লোকটা থামে না। ড্যামিয়ান রিকার্ডো, ইতালির বিখ্যাত অস্ত্র পাচারকারী। চোখে দাম্ভিকতা আর কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলে, মার্চাউট রে, আপনার একচেটিয়া শাসন অনেক দিন টিকবে না। আপনার পন্থা অনেক পিছিয়ে গেছে। অস্ত্রচক্র এখন আধুনিক চায়। ভয় আর পক্ষপাতিত্ব নয়। চেম্বারে গা কাঁপানো নীরবতা। কেউ নড়ছে না। নিঃশ্বাসও থেমে গেছে। অগ্নি চোখ তোলেন না। ঠোঁটে কেবল একপাশে টানা একটা হালকা হাসি ফুটে ওঠে। সে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বাম হাতে থাকা ওয়াইন গ্লাসটিকে টেবিলে রাখে শব্দ করে। তারপর সামনে এগিয়ে আসেন। ড্যামিয়ান ভয় পায় না, কিন্তু দৃষ্টি নামিয়ে নেয়। আর ঠিক তখনই অগ্নির চোখ ইঙ্গিত করে। 2 রক্ষী ধীরে আসে। চারপাশে নিঃশব্দতা। তারপর অদৃশ্য একটি দরজা খুলে যায়। ড্যামিয়েন কিছু বুঝে ওঠার আগেই তাকে টেনে নিয়ে যাওয়া হয় সেই রক্তরঙা ছায়ার ঘরে। রিকার্ডোর ভাই আলবার্ট শুধু তাকিয়ে দেখছে তার ভাইকে বিনা অন্যায়ে কিভাবে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে তাকিয়ে থাকে। তবে বেশিক্ষণ তাকাতে পারেনি। একটি শব্দ হয়নি। একটি গুলিও নয়। শুধু সেই সিলের ঘূর্ণন কিছুটা দ্রুত হয়ে যায়। কোনো শব্দ ভেসে আসে না। গরম রক্তের গন্ধ ভেসে আসে চারপাশে। প্রত্যেকটা লোকের আত্মা কেঁপে উঠে। আলবার্ট চোখ শক্ত করে চেয়ারে হাত চেপে ধরে। 2 ভাই মিলে এই অস্ত্রের ব্যবসাকে বিশ্ব সেরাদের মধ্যে করেছিল। আর আজ সেই ভাইটা নেই। তাকে মেরে ফেলা হয়েছে নিশিসভাবে। তাও আবার অন্যায়বিহীন। সামান্য প্রতিবাদ করাতে এত বড় শাস্তি। সে জানে অগ্নি চৌধুরীর মারার স্টাইল। মৃত্যুর চাইতেও কঠিন নরক যন্ত্রণা দিয়ে তিলে তিলে মারেন। তার ইশারা পেয়ে নিশ্চয় তাকেও এইভাবে মেরেছে। আগুনে জ্বলে উঠে তার পুরো অস্তিত্ব। আদরের ছোট ভাইটাকে এই অগ্নি চৌধুরী মেরেছে। ছাড়ব না আমি তোকে অগ্নি চৌধুরী। আজ আমার হাতে ক্ষমতা নেই, কিন্তু ছলনার আশ্রয় নিয়ে হলেও তোকে ধ্বংস করব আমি আলবার্ট। আমি আমার মৃত ভাইয়ের আত্মাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম। এই সিংহাসন, এই দাপ্ত, এই ক্ষমতা সব ছিনিয়ে নিব আমি। ভিতরে ক্রোধ আর ধ্বংসলীলা নিয়ে আলবার্ট শক্ত হয়ে বসে থাকে। যতক্ষণ পর্যন্ত এই সভা চলেছে ঠিক ততক্ষণ ধ্বংসের ফাঁদ এঁকেছে। পুরো দিন পেরিয়ে গিয়ে রাত এখন 1টা বাজে। রাত 10টা পর্যন্ত ইয়ানা ড্রয়িং রুমে বসে অরিদ আর আহিয়ার সাথে আড্ডা দিচ্ছিল। তখন রেশব নামে তাদের আত্মীয় আসে। তার সাথে হ্যালো বলে ইয়ানা উপরে চলে আসে। রায়ান ভাইয়া আর ইউবি ভাইয়া তারা ও নেই।
আরিফ ভাইয়াকেও দেখিনি সারাদিন। উনার মোবাইল বারবার অফ দেখাচ্ছে কেন? ইয়ানার চিন্তা হলেও মাথা ঘামায় না। শয়তানকে আবার কে মারতে আসবে? সে নিজেই বলবে আমার সঙ্গীকে মেরে আমি কি করব? ইয়ানা এইসব ভেবে ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেলে অগ্নিকে পাশে না পেয়ে চিন্তার ভাঁজ মাথায় হানা দেয়। ইয়ানার কিছুতেই মন টিকছে না। ওই দিন রাতের স্বপ্নটা মনে করে অধৈর্য হয়ে পড়ে। ইয়ানা বিছানা থেকে নেমে মেঝেতে পা রেখে দাঁড়ায়। এরপর এক পাশ থেকে উড়োনাটা নিয়ে গলায় পেঁচিয়ে রাখে। মোবাইলটা হাতে নিয়ে পুনরায় অগ্নির মোবাইলে ফোন দেয়। কিন্তু বারবার ওই বন্ধ দেখাচ্ছে। ইউবি তাদের নাম্বারে ফোন দিতে গিয়েও থমকে যায়। এত রাতে ফোন দেওয়াটা শোভা দেখায় না। তারা নিশ্চয় ঘুমাচ্ছে এখন। তারা যদি বাসায় এসে থাকে তাহলে উনি গেল কোথায়? ইয়ানার মস্তিষ্ক বলছে তুই কেন চিন্তা করছিস? তুই তো এখন আর ভালোবাসিস না, জাস্ট ঘৃণা করিস। কিন্তু মন বলছে ভালোবাসা কি সত্যি ভুলে যাওয়া যায়? ঘৃণা করলে কি ভালোবাসা কমে যায়? শখের পুরুষকে কি এত সহজে আলাদা করা যায়? ইয়ানা নিরুপায় হয়ে বিছানায় বসে। উনি তো এর আগেও কতবার বাড়ি ফিরেনি। তখন তো অনায়াসে কাটিয়েছি। তাহলে আজ কেন চিন্তা হচ্ছে? শুধুই কি স্বপ্নের জন্য? ইয়ানা বিছানা থেকে উঠে কিছুক্ষণ পায়চারি করে। মন বসছে না কিছুতেই। এইভাবে ছটফট করে রাত পার করে। শেষ রাতে দোলনায় ঘুমিয়ে যায় নিজের অজান্তেই। সূর্যের আলো আর পাখির কিচিরমিচির আওয়াজের শব্দ ভেসে আসে কানে। ইয়ানা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথাটা ব্যথা করছে। আকস্মিক মনে পড়ে রাতের ঘটনা। অগ্নি বাড়িতে আসেনি আজ। কাল সকাল 9টার সময় বেরিয়েছে, আর কোনো খোঁজ নেই। ইয়ানা ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। শেষ রাতে ঘুমানোর জন্য অনেক বেলা হয়ে গিয়েছে। এখন 9টার কাছাকাছি। ইয়ানা সিঁড়ি বেয়ে নিচে নামে। ইউবি আর রায়ানকে দেখে ঠোঁটের কোণে হাসির ঝিলিক ফুটে উঠে। তারা সবাই বসে কফি খাচ্ছে। ইয়ানা সবাইকে সালাম জানায়। সাজিদ চৌধুরী মন্ত্রিত্ব নিয়ে বাহিরে গিয়েছেন। আহিয়া স্কুলে চলে গিয়েছে। অরিত জিমে গিয়েছে। নিচে শুধু শিখা চৌধুরী, ইউবি, রায়ান আর রেশ বসা। ইয়ানা ইউবি তাদের উদ্দেশ্যে বলে, ভাইয়া উনি কোথায় আছেন? ইউবি ভেবেছে ইয়ানা সব জানে। তাই কফি খাওয়া অবস্থায় হাসি মুখে উত্তর দেয়, মাফিয়া প্যালেস থেকে মেবি বাড়িতে চলে গিয়েছে। কথা হয়নি তোমার সাথে আর? ইয়ানা চট করে তাকায় ইউবির দিকে। অবাকের চরম পর্যায়ে পৌঁছেছে। উনার মাফিয়া প্যালেস তো কানাডায়। ইয়ানা অবাক হয়ে বলে, মানে উনি এখন কানাডায়? ইউবি, রায়ান ইয়ানার অবাক হওয়া চেহারার দিকে তাকায়। কিছু একটা ভেবে রায়ান গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে, কেন তুমি জানতে না অগ্নি যে কানাডায় গিয়েছে? ইয়ানার গলা কাঁপছে। বুক ভেঙে আসছে। কান্না আটকানোর চেষ্টা করে বলে, না ভাইয়া, আমি জানি না। আমাকে বলে যায়নি। তারা কিছুটা অবাক হয়। অগ্নি বলে যায়নি, তাও আবার ইয়ানাকে? রায়ান, আমরা জানতাম না। আমাদের যাওয়ার সময় ট্যাক্স পাঠিয়ে গিয়েছে। এরপর থেকে আর কন্ট্রাক্ট করতে পারিনি। এইটা সব সময় অগ্নি মাফিয়া প্যালেসে ঢুকলে সব নেটওয়ার্ক অফ করে যায়। ইয়ানা আর দাঁড়ায় না। দ্রুত সেখানে থেকে প্রস্থান করে। যে কোনো সময় কান্না করে দিতে পারে। শিখা চৌধুরী কিছু বলতে চেয়েছিল কিন্তু বলার সুযোগ হয়ে ওঠেনি। তার আগেই ইয়ানা চলে যায়। উনিও সকালে জেনেছে রায়ান তাদের থেকে। ইয়ানা রুমে ঢুকে দরজা লাগিয়ে নেয়। চোখ থেকে অশ্রুধারা ঝরতে থাকে। সামান্য বলে গেলে কি এমন হতো? কতদিন থাকবে উনি? কিন্তু আমার কেন চিন্তা হচ্ছে? আমি তো ঘৃণা করি, তাই না? শুধুই কি সেই রাতের স্বপ্নটার জন্য এত চিন্তা? ভালো হয়েছে উনি নেই। সবার সাথে আড্ডা দিতে পারব, মজা করতে পারব। উনি থাকলে উনার রাগী চোখ দেখেই আমি ভয়ে জড়স্র হয়ে বসে থাকতে হতো। ইয়ানা চোখের পানি মুছে নিজেকে শক্ত করে তোলে। আমাকে এড়িয়ে চলে, তাই না চৌধুরী? আমাকে না জানিয়ে দেশ ছেড়ে বিদেশ চলে গেলেন। অথচ আমাকে বলেও গেলেন না। আপনাকে এড়িয়ে চললে খুব গায়ে লাগে, আর আমার লাগে না? এইবার আমি বুঝাব এড়িয়ে চলা কাকে বলে, কত প্রকার ও কি। আসাদ হোসেনের মেয়ে ইয়ানাকে চিনেন, কিন্তু অগ্নি চৌধুরীর বউ মিসেস ইয়ানাকে চিনেন না? বিকেল প্রায় 4টার দিকে ইয়ানা তারা সবাই সুমুদের বাড়িতে। ইয়ানা এসেই আগে নিজের বাবা মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করে।
একটা রাত গিয়ে কাটাতে পারল না এখন ও। শিখা চৌধুরী অগ্নির কথা জিজ্ঞাসা করলে ইয়ানা আমতা আমতা করে উত্তর দেয়, ওই আম্মু উনি ব্যবসার কাজে বাহিরে যেতে হয়েছে কাল। আসাদ হোসেন কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, এত দ্রুত? ইয়ানা প্রাইভেট জেট দিয়ে গিয়েছে। আসাদ হোসেন হাসি দিয়ে বলে, ওহো আচ্ছা গি। ইয়ানা মলিন হাসে। জানা নেই অগ্নির সম্পর্কে কতদিন লুকিয়ে রাখা যাবে। বাবা উনার ব্যাপারে জানলে শুরু হবে আরেক ঝামেলা। সহ্য করতে পারবে না। বাবা নিয়ে চলে আসতে চাইবে কিন্তু উনি কি আসতে দিবে? অগ্নির একটা কথা মনে পড়ে যায়। তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে চাইলে সে আর দুনিয়ার আলো দেখার সুযোগ পাবে না। সে যত কাছের লোক হোক না কেন। ইয়ানা এইসব মনে করে ভয়ে ঢোক গিলে। কয়দিন এই চাদর দিয়ে ঢেকে রাখা যাবে? 5 বছর? 10 বছর? কিন্তু এরপর কি হবে? ইয়ানা বাবা মায়ের সাথে সাক্ষাৎ করে চলে যায় হোল্লা পার্টির কাছে। ইয়ানাকে পেয়ে সবাই এক প্রকার ঝাঁপিয়ে পড়ে। মীরাও এসেছে। কয়েকদিনে তাদের মধ্যে বেশ বন্ধুত্ব ঘরে উঠেছে। ইয়ানা রুয়ানাকে জড়িয়ে ধরে চুমু খায়। অবনী জড়িয়ে ধরে বলে, কেমন আছো আপু? ইয়ানা, এই তো ছোট বোন ভাবি ভালো আছি। তুমি কেমন আছো? ভাবি ডাকে অবনী কিছুটা লজ্জা পায়। অবনীকে লজ্জা পেতে দেখে ইয়ানা ঠাট্টা করে বলে, এই যে মিসেস আকাশ লজ্জা পেলে চলবে না। এই বাদরটাকে সোজা করা তোমার কাজ। অবনী মুচকি হাসি দেয়। সুমু, ভাইয়া আসেনি ইয়ানা? ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, দেশে নেই। ব্যবসায়িক কাজে কানাডায় গিয়েছেন। আকাশ অবাক হয়ে বলে, রায়ান ভাইয়া তো উনার বেস্ট ফ্রেন্ড। আর আজ এমন মুহূর্তে উনি নেই। ইয়ানা নিঃশ্বাস ছেড়ে বলে, মনে হয় বেশি প্রয়োজনীয়। আকাশ, হুম। কিছুক্ষণের মধ্যে কাজী চলে আসে। সুমুকে নিয়ে যাওয়ার জন্য ডাকা হয়। ইয়ানা সুমুকে হাত স্পর্শ করতে যায়। কিন্তু সে অবাক হয়ে হা করে তাকায় সুমুর দিকে। ইয়ানা নিজের হাসিকে আটকাতে না পেরে উচ্চস্বরে হেসে উঠে। ইয়ানার হাসিতে সবাই ভরকে যায়। সুমুও কিছুটা কপাল কুঁচকে তাকায়। রুহান ইয়ানার মাথায় গাঁটটা মেরে বলে, এই বলদি পাগলের মতো এইভাবে হাসছিস কেন? ইয়ানা নিজের হাসিকে কোনো মতে থামিয়ে বলে, ভাই সুমুকে দেখ। মিগি রোগীর মতো ওর শরীর কাঁপছে। মনে হচ্ছে শীতকালে ঠান্ডা পানি দিয়ে পুকুর থেকে গোসল করে এসেছে। ইয়ানার কথা শুনে সবাই সুমুর দিকে তাকায়। সুমু অপ্রস্তুত হয়ে বলে, নার্ভাস ভাই প্রচুর। কাঁপব না তো নাচব। জীবনের প্রথমবার বিয়ে করছি। আরও সাধারণত মানুষ কতবার বিয়ে করে? অবনী, বাদ দাও এইসব। সুমু আপু, চিন্তা করো না, জাস্ট গিয়ে বসবে আর সব অনুসরণ করবে। আহামরি কোনো পরিস্থিতিতে যাবে না। আর তাছাড়া এখানে বাহিরের কেউ তো নেই, সব আত্মীয় স্বজন। তোমার পরিচিত। অবনীর কথায় সুমু কিছুর আশ্বাস পায়। আকাশ অবনীর দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, তুই কিভাবে জানিস এত কিছু? অবনী, বিয়ে হয়েছে আমার। অবিবাহিত নাকি আমি? সব নিয়ম কানুন আমার জানা। আকাশ নিজের শার্ট ঠিক করতে করতে বলে, রুয়ানা কান বন্ধ কর। রুয়ানা আচমকা তাকিয়ে বলে, কেন আমি কান বন্ধ করব কেন? আকাশ, চকলেট দিব এক বক্স প্রমিস। চকলেটের কথা শুনে রুয়ানা সাথে সাথে কান চেপে ধরে। সবাই উৎসুক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে কি বলবে সেটা শোনার জন্য। আকাশ বিছানা থেকে উঠে সবার দিকে তাকায়। সবাইকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আকাশ ভ্রু নাচিয়ে বলে, এইভাবে তাকিয়ে আছিস কেন? হিসু করতে যাব। আকাশের এমন কথায় সবার কপালে ভাঁজ পড়ে যায়। তারা ভেবেছিল কোনো কথা বলবে। রুইকে যেভাবে কান বন্ধ করিয়েছে ভেবেছে কি না কি বলবে। তাই তারা সবাই উৎসুক জনতার মতো তাকিয়েছিল। আরও একটা বালিশ ছুঁড়ে দিয়ে বলে, বিয়াইত্তা এক বেডির জামাই দূর চোখের সামনে থাকে। আকাশ চোখ টিপা মেরে নিচে চলে যায়। এরপর সুমুকে নিয়ে যাওয়া হয়। বিয়েটা ঘরোয়াভাবে করা হচ্ছে, তাই বাহিরের কেউ নেই। সুমু একটা সিম্পল শাড়ি পরেছে জামদানি। মুখে হালকা মেকআপ আর হালকা জুয়েলারি। মাথায় পাট্টা দেওয়া। ফলে ঠোসগুলো শুধু দেখা যাচ্ছে। রায়ান তাকায় সেদিকে। সুমুর এই নতুন সাজ দেখে অদ্ভুত শিহরণ বয়ে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। রায়ানের 10টি অনেকের নজরেই পড়েছে। সবাই মুখ টিপে হাসছে। ইউবি তো তার লিটল গার্লকে দেখছিল আর চোখে
পিঙ্ক কালারের গাউন পরেছে। একদম ছোট পরি লাগছে তার কাছে। চুলগুলো ছেড়ে দিয়ে সামনে পিঙ্ক কালারের ছোট ক্লিপ বসানো। গলায় একটা উড়োনা পেঁচানো। মুখে কোনো এক্সট্রা সাজ নেই। চোখে কাজল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। ইউবি নিজের অবাধ্য চোখ নামিয়ে নেয়। সবার সামনে দেখার সময় এখন ও তার আসেনি। যেদিন দেখবে সেদিন মন ভরে সার্টিফিকেট হাতে নিয়ে দেখবে। সুমুকে রায়ানের পাশে বসানো হয়। সুমুর শরীর অসম্ভব রকম কাঁপছে। ইয়ানার হাত শক্ত করে চেপে ধরে। ইয়ানা আশ্বাস দেয় সে এখানেই আছে, কোথাও যাচ্ছে না। রায়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ইউবি গলা কেশে হালকা আওয়াজে বলে, চোখ একটু নামা ভাই। বাসর রাতে কি দেখবি? এখন ওই সব দেখে ফেলছিস, কিছু তো বাকি রাখ। ইয়ানা আর সুমু পাশে থাকায় ইউভির কথা ঠিক তাদের কানে ঢুকেছে। সুমু লজ্জায় আর ও কাঁপছে। সুমুর ব্যক্তিক অবস্থা দেখে ইয়ানা কানে ফিসফিস করে বলে, ভাই এইভাবে কাঁপিস না, সবাই মিগি রোগী বানিয়ে দিবে। কাপাকাপি রুমে গিয়ে করিস যত খুশি তত। ইয়ানার কথার মধ্যে সাজিদ চৌধুরী আর সুমুর মামা কাজী নিয়ে আসে। কাজী বসানো হয় তাদের সামনে। কাজী সাহেব বর আর বউয়ের দিকে এক পলক তাকিয়ে খাতার দিকে তাকায়। এরপর বিয়ের সব নিয়মনীতি মেনে সুমুকে কবুল বলতে বলে। সুমুর কর্ণপাত হতেই সে কেঁপে উঠে। তার বিয়ে হচ্ছে একজন পুরুষের সাথে। কেমন হবেন উনি? ভালোবাসবেন তো আমায়? সুমুর গলা কাঁপছে। কান্না আসছে তার প্রচুর। কিভাবে বাঁধবে এই অজানা পথের দড়ি? মা পরিবার সবাইকে রেখে বিদেশ থাকতে হবে ভাবতেই ভিতর হাহাকার করে উঠে। সুমুকে নিশ্চুপ থাকতে দেখে বারবার বলা হয় কবুল বলার জন্য। একসময় সুমু বুক ভরা নিঃশ্বাস নিয়ে 3 কবুল বলে দেয়। সবাই আলহামদুলিল্লাহ বলে। এরপর কাজী রায়ানের উদ্দেশ্যে কিছু নিয়ম পাঠ করে কবুল বলার জন্য বলবে, তার আগেই রায়ান 3 কবুল বলে ফেলে। রায়ান এত দ্রুত বলে সে নিজেই হতভম্ব। প্রথমে সবাই অবাক হলে ও এখন সবাই হাসছে। কাজী সাহেব হেসে বলেন, জামাই বাবা অনেক ফার্স্ট। ইউবি কাজীর উদ্দেশ্যে বলে, সবকিছুতেই ফার্স্ট। এরপর রায়ানের কানে হিসিয়ে বলে, চাচা বানানোর কাজে ও ফার্স্ট যাতে হতে দেখি। আফটার অল তুই সবকিছুতেই ফার্স্ট বয়, শুধু অগ্নিকে বাদে। রায়ান, কাল ওই শুনতে পাবি খুশির খবর। ইউবি চট করে তাকিয়ে বলে, কি স্যার? রায়ান ভাব নিয়ে বলে, কেন তোর চাচার হওয়ার সংবাদ? ইউবি অসহায় হয়ে বলে, এতগুলো কথা একসাথে বলিস না, এইগুলো আগে হজম করতে দে। রায়ান কিছু বলতে যাবে তখন তার সামনে একটা খাতা রাখা হয়ে সাইন করার জন্য। এইটা সেই খাতা যা তাদেরকে সারা জীবন এক করে রাখবে। এই সাইনের শক্তি অনেক। রায়ান সাইন করে দেয়। এরপর সুমুকে দেওয়া হলে কিছু সময়ের ব্যবধানে সে ও সাইন করে। সবাই আলহামদুলিল্লাহ বলে। আজ থেকে তারা স্বামী স্ত্রী। 3 কবুলে বাধা পড়েছে সে এই লোকটার সাথে। সে এমন এক কাগজে সাইন করেছে যা সমাজে সম্পর্কের বৈধতার এক দলিল, যেটা দিয়ে তারা একে অপরের পাশে থাকতে পারবে সারা জীবন। চলবে বিয়ে কিভাবে হয় জানা নেই, তাই বিশ্লেষণ করতে পারলাম না। মিষ্টি খাও বিয়ে উপলক্ষে মিষ্টি।